প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত বরপ্রসংখ্যা 23। মোমো রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটাকে কিছুক্ষণ চুপচাপ দেখল। কুকুরটাকে জ্বালানোর জন্য মাথা চাপলো দুষ্ট বুদ্ধি। কুকুরের পেছনে লাগার জন্য আশেপাশে চোখ বোলালো। আজ আর কাল মিলিয়ে 2 দিন মেজো মামার বাড়িতে ইরহাম আর নুসরাতের চুলোচুলি হয়নি, তাই বিনোদন দেখা থেকে দূরে তারা সবাই। কুকুরকে জ্বালানোর উদ্দেশ্যে পা বাড়ানোর আগে গেউ করে ডেকে উঠল কালো কুকুরটা। বাঁকা কুচকুচে কালো লেজ নাড়িয়ে নিজের লাল চোখ দিয়ে মোমোর দিকে তাকিয়ে গা জাড়া দিল। এতক্ষণে মোমো টনক নড়ল। কুকুরটা নির্ঘাত তাকে কামড় দেওয়ার জন্য এদিকে গা জাড়া দিয়ে আসছে। চোখ বড় বড় করে মোমো দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কুকুরটাকে হিংস্র গতিতে তার দিকে তেড়ে আসতে দেখে হুঁশ ফিরল। পা গড়িয়ে দৌড় দেওয়ার পূর্বেই জুতোর ছিঁড়ে মুখ তুবড়ে উল্টো পড়ল কংক্রিটের রাস্তায়। মুখ রাস্তায় স্পর্শ করার আগে নিজের 2 হাতের তালুর আড়াল ডেকে নিল তা। এতে করে মুখের শেষ রক্ষা হলেও হাতের উল্টো পিঠ সেচে গেল খারাপভাবে। মুখ তুবড়ে পড়ার জন্য হাঁটু আর পায়ের নখের যোগ্য ব্যাখ্যা না করার মতো ব্যথা পেল। পায়ের নখ হয়তো উপড়ে গিয়েছে, নয়তো কোনো রকম চামড়ার সাথে ঝুলে আছে। গাড় সামান্য বাঁকানোর আগে ভেবে নিল কি হতে চলেছে তার সাথে। সাথে তার জীবনের করা সব পাপের কথা তবা করে নিল। অতিরিক্ত ব্যাপার ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত গলার মৃদু স্বরে আওড়ালো, মামনি। ফিসফিস সরে কাঁদতে কাঁদতে তা জোরালো রূপ ধারণ করলো। নিজের পেছনে থাকা কুকুরটা উচ্চ শব্দে গেউ গেউ করছে, তা শোনার প্রয়োজন বোধ করলো না মোমো। সে নিজের চিন্তায় একান্তই ব্যস্ত হলো। নিজেকে গালি দিল, কেন এই পাগল কুকুরের পেছনে লাগতে গিয়েছিল। মোমো এত চিন্তায় মশগুল হলো, ভুলে গেল এতক্ষণ হয়ে গেল কুকুর কেন তাকে কামড় দেয়নি। যখন এই কথা মাথায় আসলো, সামান্য গাড় বাঁকিয়ে পেছনে ফিরল। দেখলো কুকুর একপাশে পড়ে আছে, গায়ের মধ্যে মারের দাগ। জিহ্বা বের করে অস্বাভাবিকভাবে কাতরাচ্ছে। এক চোখ কুচকে মোমো বিড়বিড় করলো, এরকম বেরহেমের মতো কে মেরেছে। চোখ ফিরিয়ে যাকে দেখলো তাতে নিজের ভেতর এতক্ষণে উদয় হওয়া সব বয় এক নিমিষেই দূর হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আরও হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে, ইশারা করছে হাত ধরে উঠে আসতে। খুশির তুপে মোমের চোখ দিয়ে এক ফুটা জল গড়িয়ে পড়ল। কাঁদো কাঁদো চেহারা নিয়ে টুট ব্যাঙ্গে ডেকে উঠল ছোটো ভাইয়া। আরস কথা বলল না, গম্ভীর মুখভঙ্গি নিয়ে মোমোর পাশে পা ভেঙে বসলো। কাট্ট গলায় জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মোমো উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, ব্যথা পেয়েছে বলে। আরস হাঁটু কংক্রিটের রাস্তা ছুতেই মোমোকে তুলে বসানোর চেষ্টা করলো। মোমো লজ্জা মুখ নিয়ে মাহাদির দিকে তাকালো। আরসের হাতে ধরে উঠে বসতে চাইল না, তাই আরস নিজ উদ্যোগে মাহাদির উদ্দেশ্যে সামান্য শব্দ করে উঠল, ওদিকে তাকা। মাহাদি অবাক হয়ে নিজের দিকে আঙ্গুল তুলে নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আমি? আরস আশেপাশে তাকিয়ে বিরক্তি শরীর হেয়ালি করে বলে ওঠেন, তুই ছাড়া আর এখানে কেউ আছে? মাহাদি নাক কুঞ্চন করে পিছু ফিরল, মিনমিন করে আওড়ায়, এই ভদ্র মহিলার মাটিতে মুখ তুবড়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? বিরক্তিকর। আরস মোমোর দিকে ফিরে তাকে সুন্দর করে বসিয়ে দিতে মাহাদিকে আবারও সাবধানী বাণী দেওয়ার মতো করে দমকে বলল, চোখ নিচের দিকে, ভুল হয়ে এদিকে যেন না আসে। আরস দমকানোতে মোমো শঙ্কিত হওয়া কোনার চোখে তাকালো নিজের থেকে 2 হাত দূরে। কুকুরটা মার খেয়ে আত্মারা হয়ে পড়ে আছে এক কোণা, তার পাশ ঘেঁষে পড়ে আছে শক্তভুক্ত লাকড়ির মুঠো 2 টুকরো। কুকুরটা মার খাওয়ার তুপে লম্বা লকলকে জিহ্বাখানা বের হয়ে আছে মুখের বাহিরে। ওতে করে কুকুরটাকে দেখতে এখন আরও বেশি বৃষ্টি টেকছে মোমোর নিকট। মোমো চোখ ঘুরিয়ে বয়ে বয়ে আরসের দিকে তাকালো। যোগ গেলে কিছু বলার পূর্বেই আরস বড় ভাইয়ের মতো মোমোর হাঁটুর নিচে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে পিঠ চেপে ধরে আলগুস্তে কুলে তুলে নিল। মেয়েলি শরীর কোনো জায়গায় অস্বাভাবিক স্পর্শ না লাগার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করলো। আকর্ষণ কুলে তুলে নেওয়ায় মোমো হকচকালো। চোখ বড় বড় বাইয়ের পানে চেয়ে মিনমিন করে কিছু বলার পূর্বেই আরস দমকালো, এত বড় মেয়ে, কুকুরের পেছনে লাগতে যাস কেন? বাচ্চা রয়েছিস তুই, তারপরে গাল ফাটিয়ে দিব আরেকদিন এসব করতে দেখলে। মোমো বয়ে বয়ে উপর নিচ মাথা নাড়ালো। আর জীবনে এসব সে করবে না। বুকের ভেতর মাংসপিণ্ডটা দুক শব্দে স্পন্দিত হচ্ছে। চোখ কিচ্ছিয়ে নিল সে। বয়স শঙ্কিত হওয়া মনে বিড়বিড় করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাইল হাইল্লা আন্তা সুবানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নুসরাতের জন্য সমবেদনা প্রকাশ করতে ভুলল না, চিন্তা করতে ব্যস্ত হলো, এই রাগী পিটার সাথে সংসার করবে কিভাবে বেচারি। ব্যথিত মনে যখন নিজের পাশে তাকালো, তখন কোনো পুরুষালী গলার আওয়াজ বাজলো মাহাদির গলার নিচে নামিয়ে মোমোকে স্পষ্ট ঠাট্টা করে বলছে, তোমার পড়ে যাওয়া ছাড়া কোনো কাজ নেই, যেখানে যাই সেখানে তুমি উল্টো পড়ে থাকো, অকর্মার ডেকে। মোমো নাক ফুলিয়ে আরসের দিকে তাকিয়ে নীরবে নিজের অভিযোগ জানালো। আরস মাহাদির দিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। চোখের ইশারায় কিছু একটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। মাহাদির মাথা নাড়াতেই আরস বলে উঠল, মাথা ফাটাবে তোর, আমার বোনকে কিছু বললে।
মোমো নীরব দেখলো আরশ আর মাহাদির চুকাচুকি। নিজ মনে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি ছোটো বাচ্চা যে এরা আমাকে এভাবে বুঝিয়ে দিচ্ছে? দীর্ঘশ্বাস ফেলে শরীরে পুরো বার ছেড়ে দিল আরশের গায়ে। অস্বস্তিতে গাঁট হওয়ার কথা থাকলেও মর একটু অস্বস্তি হলো না আরশের কোলে। আরশ তাকে এমনভাবে ধরে রেখেছে যেন হাতের স্পর্শ এদিক সেদিক একবারও না হয়। সোফার উপর মোমোকে বসিয়ে দিয়ে আরশ পাশে বসলো। লিপি বেগমকে ডেকে উঠল, মাম্মা দেখে যাও। লিপি বেগম তড়িঘড়ি করে এসে উপস্থিত হলেন নিচে। তিনি আরশের রুম পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাপড়। নিচে নেমে এসে কোনো দিকে চোখ না দিয়েই টেস করে আরশের কাঁধে থাপ্পড় বসালেন। আরশ মুখ বেথাতুর বানিয়ে মোলায়ন কণ্ঠে বলে উঠল, মাম্মা কি সমস্যা কি তোমার? এভাবে হামলা করছো কেন? কি করেছি আমি? লিপি বেগম চোখ রাঙিয়ে আর একটা থাপ্পড় বসালেন আরশের পিঠে। রাগী মুখে বললেন, এই তোর সমস্যা কি? এক কাপড় রোজ পরে বাহিরে যাস, তারপর রুম গরু গোয়ালের মতো রাখিস কেন? কথা শেষ করতেই আরেকটা থাপ্পড় মারলেন আরশের কাঁধে। আরশ কাঠখুট্টো গলায় বলল, এক কাপড় পরি না, অল ক্লথ হ্যাভ দ্য সেম কালার। লিপি বেগম দুপ করে কিল বসালেন। তারপর জানতে চাইলেন, তোকে বলেছি এখানে ইংলিশ জানতে ইংরেজ। আরেকটা থাপ্পড় মারার আগেই সুপার উপর বসে কিটকিট করে হাসা মোমোকে লক্ষ্য করলেন। এক পা সেন্টার টেবিলে রাখা তার। লিপি বেগম এগিয়ে গিয়ে পাশে বসতেই হাতের পিঠে জখম, কপালের কোণে, পায়ের বুড়ো আঙ্গুলে ও নখের মধ্যে জখম দেখলেন। নখটার অবস্থা দেখে গা গুলিয়ে লিপি বেগমের হাত বাড়িয়ে শুয়ে দিলেন বুড়ো আঙ্গুলের চামড়ার পাশে। হাঁটুর মধ্যে রক্ত বেয়ে হওয়ায় প্লাজো এর উপর দাগ বসে গিয়েছে। সেদিকে চোখ রেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, ব্যথা হচ্ছে? মোমো টুট টিপে উপর নিচ মাথা নাড়ালো। লিপি বেগম কীভাবে হলো তা জানার প্রয়োজন বোধ করলেন না। দৌড়ে নিজের রুমে গিয়ে আসলেন ফার্স্ট এড বক্স নিয়ে। মোমোর পাশে বসতে বসতে চোখ ফিরালেন আরশ আর মাহাদির দিকে। দুজনকে রুমে যাওয়ার জন্য বলতে, কিন্তু তার বলার পূর্বেই দেখলেন দুজনই চলে এসেছে সিঁড়ির দিকে। চোখ ফিরিয়ে নিয়ে তুলো নিয়ে প্রথমে নখের আশপাশ পরিষ্কার করলেন। তারপর সেখানে সেবলন দিতেই মোমোর মুখ দিয়ে বেতাতুর শব্দ বের হলো। আরশ বড় বড় পা ফেলে করিডোর পেরিয়ে চলে গেছে। মাহাদি দোতলার করিডোরের উপর থেকে চোখ ফিরিয়ে এক পলকের জন্য তাকাতেই পুরুষালী শরীরটা টান টান হয়ে গেল। চোখের মধ্যে ভাসল সাদা ধবধবে মেয়েলি পা। লিপি বেগম মোমোর সাথে কথা বলতে বলতে হাড়ির উপর কাপড় তোলার আগে থেমে গেলেন। গাড় বাঁকিয়ে উপরে তাকালেন, ভাবলেন। তার আগেই মাহাদি সেখান থেকে চলে গেল। লিপি বেগম গাড় কাত করে ডেকে উঠলেন, সেজো এইদিকে আয়তো। ঝর্ণা বেগম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। লিপি বেগমের ডাকায় সাড়া দিতে তাড়াহুড়ো করে ফোন রেখে দৌড়ে নিচে চলে আসলেন। ততক্ষণে মুখে জিয়াপা বলে ফেনা তুলে ফেলছেন। রোহিণী নিজেও হই হুল্লোড় শুনে এসে হাজির হলেন। মোমোকে সোফার উপর আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে পড়ে থাকতে দেখে দুজন বিস্ময় মুখে হা হয়ে গেল। রোহিণীর এমন অবস্থা দেখে হেসে দিলেন। যেখানে সেখানে সিরিয়াস মুহূর্তে হাসির বেমো আছে ওনার। তার এই বেমো খুবই নিপুণভাবে কেড়ে নিয়েছে সৈয়দ বাড়ির পঞ্চম সদস্য। রোহিণী বেগমের মজা করে বললেন, কিরে মোমো, আবার কোথায় উল্টে পড়লি? যখনই আসিস তখনই কাদায় গোড়াগড়ি, না হয় রাস্তায় নোংরা পানিতে গোড়াগড়ি খেয়ে আসিস। কেন রে, তুই হাঁটতে পারিস না? ছোটোবেলায় কি তোকে আমরা হাঁটা শেখাইনি? কথাটা শেষ করে রোহিণী বেগম শব্দ করে হাসতে লাগলেন। অতিরিক্ত হাসির জন্য চোখের কোণে পানি জমা হলো, তাই অন্যার কোণ দিয়ে চোখ মুছলেন। মোমো অতি দুঃখে নিজেও হেসে দিল রোহিণী বেগমের সাথে। লিপি বেগম টুট টিপে হেসে বললেন, ছোটো তুই আয় দিকে, তোর স্বাস্থ্য ভালো আছে, মোমোকে আমার রুমে নিয়ে যেতে সাহায্য কর। রোহিণী নাক ফুলিয়ে ডেকে উঠলেন, আপা। লিপি বেগম আর ঝর্ণা বেগম হেসে উঠলেন। মোমোকে কাঁধে বর দিয়ে উঠে দাঁড়াতে বললেন। মোমো পায়ের পাতা বর দিতে গায়ে কাঁপুনি শুরু হলো। দুপ করে আবার বসে গেল নিজের জায়গায়। ঝর্ণা বেগম কিছুটা হেসে বললেন, মোমো যেখানে দাঁড়াতে পারছে না সেখানে উপরে উঠে যাবে কি করে? এক কাজ করি আপা, ছোটো মোমো 2 হাত ধর, আর আমি পা ধরে ওকে উপরে নিয়ে যাই। ঝর্ণা বেগম কথায় হেসে দিলেন উপস্থিত সবাই। রোহিণী বেগম বললেন, মোমো দেখলি তোর ভাগ্য, এই বয়সে এসেও মামিদের কুলে ছড়ার মতো সৌভাগ্য হলো। রোহিণী বেগম মোমোকে ভয় দেখাতে 2 পা এগোলেন মোমোর দিকে। মোমো আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। রোহিণী বেগম হাসি মুখে 2 হাত তুলে বললেন, আয় মোমো, মামনির কুলে আয়। মোমো পেছনের দিকে সরতে সরতে বলে উঠল, সেজো মামনি, ছোটো মামনিকে দূরে সরান। রোহিণী বেগম ড্রয়িং রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। জাইন রুম থেকে বের হয়ে এদিকে আসতে লিপি বেগম বললেন, বাবা একটু সাহায্য কর। জাইন এক ব্রু উঁচু করে গম্ভীর গলায় শুধালো, কী সাহায্য? মোমোকে একটু আমার রুমে পৌঁছে দিয়ে। জাইন এবার মোমোর দিকে তাকালো, এরপর চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, পায়ে ব্যথা পেয়েছ? জাইন আর কোনো শব্দ বের করলো না।
আলগুসে হেঁটে গিয়ে গেল মোমোর কাছে, কুলে তুলে নিয়ে গট গট করে চলে গেল উপরে। মোমো এবার আরও দ্বিগুণ তালে বুক কেঁপে উঠে বয়ে চোখ তুলে চাপদাড়ির আড়ালে ডাকা শূদ্র মুখখানা লক্ষ্য করলো। দূর থেকে এই লোককে দেখলে ভয় লাগে, কিন্তু কাছ থেকে আরও বেশি। মোমো গুটিয়ে নিল নিজেকে, রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে আলগুসে বের হয়ে গেল জাইন। রোহিণী একটু দ্বিধাহীনতায় বকছেন, জিজ্ঞেস করলেন, তুই এখন হাঁটতে পারছিস না, তাহলে আমাদের বাসায় কীভাবে হেঁটে আসলি? নাকি মামিদের কুলে ছড়ার দান্দা করেছিস বলে তখন অভাবে বসে গেলি? বল মোমো। লিবি বেগমের কাহিনী দেখায় রোহিণী বেগমকে থামিয়ে দিয়ে উত্তর দিলেন, আড়সগুলো করে নিয়ে আসছে। রোহিণী বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, মোমো রে মোমো, এই বয়সে এসে তুই দুবার বাইদের কুলে চড়ে বসতে, কি ভাগ্য তোর! তোর মামা এখন পর্যন্ত আমাকে একবারও কুলে ছড়ায়নি। বেফাস কথাটা শেষ করে জিভ কাটলেন রোহিণী বেগম। বুঝলেন তিনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন জায়েদের সামনে, তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য জুড়ে হেসে দিলেন। মিনমিনিয়ে বললেন, মজা করছিলাম আপা। আরশ আর মাহাদি করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে জাইন এগিয়ে আসলো দুজনের কাছে, গম্ভীর গলায় শুধালো, দুজন কি খেচুড়ি পাকাচ্ছিস? আরশ নিজের দিকে আঙ্গুল তুলে দুপাশে মাথা নাড়ালো। মাহাদিও সেম করলো আরশের মতো করে। জাইন গিয়ে সোজাসুজি দাঁড়ালো দুজনের সামনে। আরশ আর জাইন সমান উচ্চতা হওয়ায় দুজন চুকাচুকি হলো প্রথমেই। গায়ের দিক দিয়ে দুজনে সুঠাম দেহি, তাদের মধ্যে মাহাদির 1 ইঞ্চি ডিফারেন্স খাটো। কাছে থেকে দেখলে বোঝা যায় মাহাদি একটু খাটো আর আরশ জাইনের তুলনায়, কিন্তু দেহের দিক দিয়ে মাহাদির সমান সুঠাম দেহি, টকবগে পুরুষ। রূপে 40 সৌন্দর্যে এই দুই ভাইয়ের থেকে কম কিছু না। জাইন দবদবে ফর্সা হওয়ায় দরুন উজ্জ্বল শ্যামলা আরশকে তার সামনে দাঁড়ানোতে কিছুটা কালো দেখালো, আর আরশ মেকি হাসতেই বাগালে গর্তে সৃষ্টি হলো। টুটুর কোণ ঘেঁষে ফুটে উঠল সুতোর পরিমাণ হাজ। জাইন নিজেও আরশকে ব্যঙ্গিয়ে মেকি হাসলো। তার টুটের ডান দিক দিয়ে সুতোর পরিমাণ হাজের সৃষ্টি হলো। আরশকে তীক্ষ্ণতার সহিত অবকলন করতে করতে জাইন নিজের খাড়া নাকে চুলকালো, তারপর এক ভ্রু তুলে রেড চেরির মতো লাল টুট জোড়া নাড়িয়ে চুদালো। হাসছিস কেন? আরশ বলল, এমনি। জাইন 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে জিহ্বা দিয়ে টুট বেছালো। তীক্ষ্ণ চোখে আরশকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, ধূমপান করা ছেড়ে দিয়েছিস নাকি এখনো করিস? আরশের থেকে চোখ সরিয়ে মাহাদির পানে চাইল, যার মানে দুজনের কাছে উত্তর চাচ্ছে সে। মাহাদির সাথে সাথে বলে উঠল, তুমি সেবার না করার পর আর হাতও দেয়নি। গড প্রমিস ভাইয়া। আরশ তেরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি বলবো নাকি মিথ্যে? জাইন এক হাতে হাতটা গুটিয়ে নিল, তীক্ষ্ণতায় পরিপূর্ণ আওয়াজে হিসিয়ে বলল, মিথ্যে বল শুনি। মাহাদি আলগুসে দুপা পেছনে সরে গেল। চোখের সামনে ভাসল ফ্রান্সের থাকার সময়কার একটা কথা। বছর খানেক আগে সিগারেট খাওয়ার সময় সাদে হাতে নাতে ধরা পড়েছিল জাইনের কাছে সে আর আরশ। এই লোক রাগে না, কিন্তু সেদিন দেখার মতো রাগ করেছিল। ক্ষুদ্র মুখ রাগের জৈলসে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছাদের উপর পড়ে থাকা রডের লাঠি দিয়ে এসে কোনো কথা ছাড়াই অতর্কিত হামলা করেছিল তাদের দুজনকে পেছন থেকে। মার খাবে জানলে পূর্ব প্রস্তুতি নিয়েই থাকতো, কিন্তু এই লোক কোনো পূর্ব প্রস্তুতি নিতে দেয়নি তাদের। এত মার খেয়েছিল, পায়ের হাড্ডি ভেঙে 1 মাস বিছানায় পড়েছিল। তাদের সেবাও করেছিল এই লোক, জুতা মেরে গরুদান যাকে বলে সেরকম কিছু। এখনও চুকে বাসে মাহাদির, পা ব্যান্ডেজ করে পঙ্গু হয়েছিল। যে দেখতে এসেছে বলে গিয়েছে খুব ভালো হয়েছে। তার নিজের বাপ ও জাইনের পিঠে চাপড় মেরে বলেছিল, গুড জব ম্যান। একটু সহানুভূতি দেখায়নি তাকে আর আরশকে। এরপর কোনোদিন সিগারেটে হাত দিয়ে শুয়েও দেখায়নি সে। কিন্তু তার পাশে দাঁড়ানো তার অতি প্রিয় বন্ধু ভাইয়ের কথা না শুনে আবারও সিগারেট খেয়েছে। সেবার লাস্ট ওয়ার্নিং ছিল জাইনের কাছ থেকে, নিষেধাজ্ঞা জারি করেছিল যেন এ ধরনের কোনো কাজ করতে না দেখে। আর দেখলে আগের বার 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল, পরের বার 1 মাস নয়, সারা জীবনের জন্য পড়ে থাকতে হবে। মাহাদির মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। আজ বন্ধুর দায়িত্ব একদম ভালো করে পালন করবে সে ভেবে নিল। আরশকে ফাঁসিয়ে দিতে বলে উঠল, ভাইয়া এখনও সিগারেট খায়, কয়েক গা লাগিয়ে দিন। কথা শেষ করেই কেটে পড়ল। এখন কয়েকটা খাক এই রাম ছাগল, সারাদিন তার উপর চড়া হয়। ওনার উপর চড়াও হওয়ার লুক আছে, সেটাও একটু বুঝুক। এবার একা টেলা সামলাক। আজ সে নিজেকে নিয়ে গর্ববোধ করছে। বন্ধুত্ব গুরু দায়িত্ব হলো প্রতিপদে বন্ধুকে বাস দেওয়া, আর আজ তা সে পালন করেছে। এবার চলে গেলেও কিছু হবে না, তাই আলগুসে কেটে পড়ল। জাইন আরশের দিকে তাকালো ব্রু বাকি, সামান্য কপাল কুঞ্চন করতেই আরশ গম্ভীর গলায় বলল, ছেড়ে দিয়েছে। জাইন এবার অন্য হাতটা গুটিয়ে বলল, সত্যি বল, বেশি না, দিনে 4টা রাতে 4টা। সপ্তাহখানিক বাদে বুধবার রাত নাসির মঞ্জিলে লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসেছে। আজকের গোপন বৈঠকে
উপস্থিত আছেন নাজমিন বেগম। নুসরাত নাসির সাহেবকে নাকি সরে অভিযোগ করলো, আব্বা আপনার ভাইয়ের ছেলে আমার বাইক বম মেরে উড়িয়ে দিয়েছে গত সপ্তাহে, আর তুই কি করেছিস? নাজমিন বেগমের প্রশ্নে নুসরাত চোখ ঘুরিয়ে তাকালো, চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, সাথে দাঁতে দাঁত চেপে বলল, আমি সত্যি বলছি, কিছু করিনি। কথাটা শেষ হতে পারলো না, জুতে উল্টে হাতের থাপ্পড় পড়ল, তারপর দু গালে পড়ল। কানে আসলো নাজমিন বেগমের কথা, আমাকে চোখ দেখাস তুই, আমাকে দাঁত দেখাচ্ছিস তুই, আমার সাথে উঁচু গলায় কথা বলছিস তুই, যা এখান থেকে বাঘ। নুসরাত পরপর কষে কয়েকটা থাপ্পড় খেয়ে গাল ফুলিয়ে বসে রইল, মুখটা একদম বুতা হয়ে আছে। নুসরাত নাজমিন বেগম থেকে দূরে সরতে সরতে বলল, আব্বা দেখছেন আপনার ভদ্রমহিলা আমাকে কিভাবে পিটালো, আব্বা আপনি কিছু বলুন না। নাজমিন বেগম তেড়ে আসবেন তার আগেই নাসির সাহেব নাজমিন বেগমকে চোখ দেখালেন, ইশারায় বসতে বললেন। নাজমিন বেগম খেপাটে চোখে তাকিয়ে বসে গেলেন নিজ জায়গায়। নুসরাত থাপ্পড় খাওয়ার বয়ে বেগেছিল দরজার দিকে। নাজমিন বেগমকে বসে যেতে দেখে নিজেও এসে বসলো ইসরাতের পাশ এসে। ইসরাত টুট টিপে হাসছে। নুসরাত কপাল কুঞ্চিত করে হাসি দেখলো, তারপর বলল, হেসে নে, কয়েকদিন পর জাইন ভাইকে বিয়ে করে কাজ করবি আর কাঁদবি, হাসবি আর আসবে না তখন, কাঁদবি আর গাইবি, মুझे पापा की गाड़ी जाना है, मुझे हंसना नहीं आता है, मुझे दुल्हन नहीं बनना है। নুসরাতের কথা শেষ করতে পারলো না, বাজিয়ে দুটো থাপ্পড় পড়লো দুগালে। নুসরাতের মনে হলো তার সামনে পৃথিবী গড়ছে, তার মা এত মারছে কেন? কানে এলো নাসির সাহেবের দমকানো, নাজমিন একদম বাড়াবাড়ি করবে না, কখন থেকে দেখছি মেয়েটা কথা বললেই চড় থাপ্পড় মারছো, কিছু বলছি না মানে এই না যে কিছু বলবো না, চুপচাপ বসো, এত বড় মেয়েকে আরেকবার মারতে দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাজমিন বেগম বসলেন নিচের জায়গায়, বসতে বসতে চোখ দিয়ে নুসরাতকে শাসাতে বললেন না, মুখ দিয়ে শাসালেন। বেশি কথা বলতে বলতে দেখলে মুখ সেলাই করে রাখবো, 2 সপ্তাহ থাপ্পড় না পড়ায় মুখ বেশি চলছে, একদম বেশি কথা বলতে যেন না দেখি। নুসরাত তুতা মুখ বুতা হয়ে গেল। নাসির সাহেব শান্ত কণ্ঠে শুধালেন, তুমি কি করছো সেটা বলো। নুসরাত টুট চেপে মিনমিন বলে উঠে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। নাজমিন বেগম বললেন, দেখেছেন আপনার মেয়ে আগুন লাগিয়ে দিচ্ছে বাচ্চা ছেলেটার গাড়িতে। নুসরাত চিৎকার করে উঠল। নাজমিন বেগম চোখ রাঙ্গানো দেখে নিজের রাগ গলদকরণ করে বলে উঠল, আমার একার দোষ শুধু দেখো আম্মা, আরশ ভাই যে আমার গাড়িতে আগুন লাগিয়েছে তা দেখছো না? নাজমিন বেগম হাত দিয়ে টেবিলে থাপ্পড় মারলেন, দেখছেন কি সাহসর, শুধু মুখে মুখে তর্ক করে, আবার দোষ চাপায় ওই বাচ্চা ছেলের উপর। নুসরাত চিৎকার করে উঠে, রাগে হাত মুট করে বলে উঠে, উনি বাচ্চা হলে আমি কি, আমি বুড়ো? নাজমিন বেগম শাসিয়ে বলেন, চুপ, একদম চুপ। ইসরাত মাঝখান থেকে বলে উঠল, হয়েছে আম্মু, তুমি এমন বিহেভ করছো, সব দোষ নুসরাতেরই, দুজনের সমান দোষ আছে বলে আমি মনে করি। নুসরাত উপর নিচ মাথা নাড়ালো। নুসরাত স্রষ্ট ইন্দ্রিয় জানান দিল ইসরাতের গালে থাপ্পড় পড়ার প্রবল সম্ভাবনা আছে। নাজমিন বেগম রেগে ফুঁসে নুটে ইসরাতকে একটা দিতে যাবেন, নুসরাত টেনে সরিয়ে নিল। নাসির সাহেবের উদ্দেশ্য বলল, এই ভদ্র মহিলাকে বলেছে আমাদের আলোচনায় নিয়ে আসতে, এসেছে থেকে আমাকেই পিটিয়ে চলেছে, এখন নাদান শিশু মেয়েটা একটু পক্ষপাতিত্ব করায় ওকেও পিটাচ্ছে, মানে এই ভদ্র মহিলাকে কেন এখানে এনেছেন আব্বা? নাজমিন বেগম খুব প্রকাশ করে বললেন, আপনার মেয়ের আচরণ দেখেছেন, আমাকে ভদ্র মহিলা বলছে, ওকে বলে দিবেন আমার সাথে আর যেন কোনো কথা না বলে, আমি বলেই আপনার সংসার করছি, আপনাদের মেয়েদের ফরমাইশ কাটছি, আপনাদের সব কিছু পড়ুয়া করছি, আর আপনারা আমাকে তার প্রতিদান এই দিলেন। আমার জায়গায় অন্য বেটি হলে এতদিন মুখের উপর ঠ্যাং দেখিয়ে চলে যেত। কথাটা শেষ করে অন্যা কোণে চুপ মুছলেন নাজমিন বেগম। নুসরাত আর ইসরাত মায়ের দিকে তাকে সমসুরে বলে ওঠেন, হয়ে গেল গোপন বৈঠক। কিছুক্ষণ পর গোপন বৈঠক চলছে এখনও। নাসির সাহেব গম্ভীর মুখে বসে আছেন, নুসরাত দু গালে হাত রেখে বসে আছে। নাসির সাহেব নুসরাতকে বললেন, হাত সরাও গাল থেকে। নুসরাত দুঃখী মুখে হাত সরাতেই দেখা গেল গালগুলো তারপরে ছুটের টুসটুসে ফুলে আছে। ইসরাত আর নাসির সাহেব নুসরাতের গাল দেখে নাচাইতো হেসে দিলেন। ইসরাত বলে উঠল, আবু নুসরাতকে কিট কিট লাগছে না? নাসির সাহেব মাথা নাড়ালেন, বললেন, তোমার মায়ের উচিত প্রতিদিন এরকম করে দেওয়া, তাহলে ওর মুখ দেখতে স্বাস্থ্যবান দেখাবে। ইসরাত আর নাসির সাহেব হাই ফাইভ করে হাসলেন। নুসরাত ও দুজনের দিকে খেপাটে নজর বুলিয়ে উঠে চলে যেতে দিবে নাসির সাহেব পিছু ডাকলেন, বললেন, আগামীকাল সকালে তোমার জন্য নতুন বাইক নিতে যাব, বলে আগে বলে দিচ্ছি, টাকা তুমি দিবে, হ্যাঁ আমি নিয়ে যাব। নুসরাত কপাল কুঞ্চিত করলো, মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি একাই যেতে পারবো, আপনার যাওয়ার প্রয়োজন নেই। ইসরাত নাসির সাহেবকে বলল, আব্বু ছোটো মানুষ, কিছু দিয়ে দিয়েন। নাসির সাহেব নিজস্ব ভঙ্গিমায় বলে উঠলেন, আচ্ছা, ইসরাতে সুপারিশ করেছে বলে 20 টাকা দিব তোমাকে, বাকি টাকা নিজের পকেট থেকে খরচ করবে তুমি। নুসরাত শক্ত কণ্ঠে শুধালো, আমাকে নিয়ে মজা নিচ্ছেন আপনারা দুজন? নাসির সাহেব আর ইসরাত মাথা উপর নিচ নাড়িয়ে রুম কাঁপিয়ে হাসল, তারপর
ইসরাত আর নাসির সাহেব বললেন, জি হ্যাঁ, আপনাকে নিয়ে আমরা মজাই নিচ্ছি।